সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় বিশ্বকাপে আইসিসির মুখোশ। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে রকিবুল হাসান, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, ও ওই প্রান্তে আছেন খালিদ মাসুদ পাইলট, সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমুখর পরিবেশ। জমা দিলেন সাইদ খোকন, আনিসুল হক, মির্জা আব্বাস সহ হেভিওয়েট প্রার্থীরা। নির্বাচনে প্রচারণা চালানোর সুষ্ঠু পরিবেশ চায় বিএনপি। আওয়ামী লীগের অভিযোগ, দ্বিমুখী নীতিতে চলছে দলটি। সিটি নির্বাচনের জন্য স্থগিত করা হলো 26শে এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা। নতুন তারিখ জানানো হবে পরে। নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় 20 দলীয় জোটের বিক্ষোভ। ঢাকা চট্টগ্রাম মহানগরকে বাদ রেখে আবারও 48 ঘণ্টা হরতালের ডাক। এবং পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা অস্ট্রেলিয়ার, ফাইনালে নিউজিল্যান্ডের 7 উইকেটে হার। মেলবোর্নে ক্লার্কের রাজকীয় বিদায়। খেলা কেমন দেখলেন? ফাইনাল খেলা তো দেখলাম, বাট এটা নিরুত্তাপ একটা খেলা। কারণ যেটা এক্সপেক্ট করা হয়েছিল, সকলেরই প্রত্যাশা ছিল যে আগের ম্যাচগুলো যেমনটি দেখেছে, সেমিফাইনাল একটা দেখেছে, অ্যাটলিস্ট সবাই চেয়েছে যে রান হবে। 300 না হোক, মেলবোর্ন যেহেতু বড় মাঠ, অ্যারাউন্ড 300 কাছাকাছি বেশি রানের ম্যাচ সবাই দেখে অভ্যস্ত, এবং ক্রিকেটে ব্যাটসম্যান রান দেখতে চায়, মানুষ রান দেখতে চায়। তো সেটা হয়নি। এটার কারণটা হলো হতে দেয়নি। এই ওয়ার্ল্ড কাপে আপনি যদি দেখেন যে বোলিংয়ে সবচেয়ে বেশি ডমিনেন্ট ছিল ফাস্ট বোলাররা। আর এই ফাস্ট বোলারদের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি আছে, একটা হলো রাইট আর্ম ফাস্ট বোলার আর হলো লেফট আর্ম ফাস্ট বোলার। এবং লেফট আর্ম ফাস্ট বোলার যতগুলো আছে দেখবেন, ইনক্লুডিং ওয়াহাব রিয়াজ আর পাকিস্তান, ওভার এফেক্টিভ, এবং তাদের ইকোনমিটা খুব ভালো ছিল, ইকোনমি রান কম। আর এই একঝাঁক বাহাতি পেস বোলারদের মধ্যে 3 জন টপ লেভেল বোলার এলো অস্ট্রেলিয়ান টিমে: স্টার্ক, জনসন, ফকনার। এবং অল অফ দেম হ্যাজ ফায়ার টুডে। 8টা উইকেট তারা ভাগাভাগি করে নিয়েছে। তো এরা কিন্তু পুরো সিরিজটাতে ভালো খেলছে। আমার কাছে জানি কেন মনে হয় ম্যাচটা নষ্ট হয়ে গেছে। টস ওয়াজ ওকে, মাঠ বড়, সব বড়, সবই বুঝলাম। নিউজিল্যান্ড তার নিজের আঙিনায় খেলেছে, নিজের ঘরের উঠানে, ছোট মাঠ, অন্যরকম। বাট দে আর অল ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার্স। তারা যখন নিউজিল্যান্ডও 6 মেরেছে, ওই 6 কিন্তু ওই মেলবোর্নেও 6 করার মতন। কথাটা হলো যে আপনার ক্যাপ্টেন ম্যাকুলাম, সে তার স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যাবসোলুটলি নির্ধারণ করা, যে উইল গো আফটার দ্য অপোনেন্ট। অর্থাৎ আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলছি, ব্যাটিং কি বোলিং কি আমরা ওইটাই থাকবো, ওই আদল থেকে আমরা বেরোবো না। এবং এই এতদিন পর্যন্ত সেই কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন, ইভেন ব্যাটিংয়ের স্থপতি সে। যে ম্যাচটা আপনার যদি মনে পড়ে 151তে অল আউট হয়ে গেছিল অস্ট্রেলিয়া, সেই 151 পার করতে কিন্তু 9 উইকেট পড়ে গেছিল। সেখানেও কিন্তু 80 for 1 ছিল, 50 রানের কত রানের পার্টনারশিপ। এবং গাপটিল কিন্তু মাকুলাম কিন্তু শুরুতেই, মানে ওই খেলাটা ওরকম ক্লোজ হবে হয়নি। হয়েছে কার কারণে? স্টার্কের কারণে 6 উইকেট। ওইদিকে বোল্ড নিউজিল্যান্ডের। এখন যখন ম্যাকুলাম যখন ফার্স্ট ওভারে হি ওয়াজ নকড আউট হয়ে গেল, এটা পুরো একটা ধাক্কা লাগে ওই শিবিরে, আমার ধারণা এলো একটা। সো দ্য হোল নিউজিল্যান্ড টিমের ব্যাটিংয়ের, আর যেহেতু একটা প্রথমবার মতো ফাইনালে এসছে, এটার একটা এক্সাইটমেন্ট থাকে অন্যরকম। মাঠ বড় ছোট সেটা বড় কথা না, দ্য হোল এক্সাইটমেন্ট, দ্য ফ্লেভার, এটা দ্য ফিল, যেটাকে আমরা বলি যে এটা কি। অস্ট্রেলিয়া তো 4বার আগে ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে, অনেক প্লেয়ার এখানে আছে। সেকেন্ডলি ম্যাচটা ঘুরে যায় 36 এবং 37 ওভারে। 36 ওভার যেখানে পাওয়ার প্লে শুরু, সেখানে এলো আঘাত হানে কে প্রথমে আপনার টেলার আউট, দেন আরও 2টা আউট হয়ে গেল। 3টা উইকেট পড়েছে 1 রানে ওখানে। এবং কোক এবং যেটা নাকি কোরি অ্যান্ডারসন, ও কিন্তু এই টুর্নামেন্টে খুব একটা ভালো করেনি, একটা ম্যাচ ছাড়া। তার কাছে এক্সপেকটেশন ছিল, কিন্তু পারেনি ব্যাটসম্যানরা। তাদের ভিতরে একটা শঙ্কা কাজ করছিল, অ্যান্ড দে ওয়ার নট
আমার কাছে মনে হয়েছে তারা নির্ধারণই করতে পারে নাই যে কত রান করলে আমি ম্যাচটাকে একটা লড়াই করতে পারবো, মানে লড়াই করার মতো। এটা কি এই মাঠে আজকে 300+ রানের মাঠ না, এটা 250+ মাসের রানের মাঠ। দুই টিমের বোলিংয়ের যে শক্তিমত্তা ছিল, 260, 270, 80 উড হ্যাভ বিন এ ফ্যান্টাস্টিক স্কোর এখানে ম্যাচ করে। সেটা পারেনি, আমি বলবো যে পারতে দেয়নি। অসাধারণ বোলিং করছে ওয়েস্ট ইন্ডিয়ান বোলিং অ্যাটাক, এই মাফ করবেন, অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক। ফিফথ বোলার তাদের যেটা ছিল, যেটা কিন্তু যেই সংখ্যা কিন্তু বহন করে চলেছিল অস্ট্রেলিয়া পুরো টুর্নামেন্টে, যে আমি 4টা স্পেশালিস্ট বোলার নিয়ে তারা ম্যাচ খেলেছে। ফিফথ বোলার তারা ওয়াটসন, ম্যাক্সওয়েল এবং মাঝে 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 স্মিথ বা ক্লার্ক নিজেও বল করেছে। হ্যাজেলউড তো 4 জনের মধ্যে এসে গেল, 4টা পেস বোলারের মধ্যে হ্যাজেলউড আছে। তবে এইখান থেকে যে একটা বোলার ফেল করতেই পারে খারাপ দিন, কিন্তু খারাপ দিন কারো যায়নি। বাট ম্যাক্সওয়েলের যে সাপোর্টটা দিয়েছে আজকে, দেখেন ম্যাক্সওয়েল গাপটিলকে, এবং এই উইকেটের একটা তারতম্য ধরা পড়েছে আজকে। নিউজিল্যান্ডের যে উইকেটগুলো ছিল, মাঠ ছোট বাদে উইকেটে স্পঞ্জি বাউন্স, ওই উইকেটগুলো একটা স্পঞ্জি বাউন্স ছিল, একটা বল মুভমেন্ট যেরকম হয়েছে, বাট বল একটু হোল্ড করেছে। আর এই মেলবোর্নের এই উইকেট আপনি দেখবেন খুব বেশি বাউন্স যায়নি, উইকেট সোজা বাউন্সগুলো গেছে, যে বাউন্সটা গেছে এখন বাট কুইকার স্কিড করেছে বলগুলি। এবং দেখবেন গাপটিল যে আউটটা হয়েছে, ও ব্যাট এখানে আসতে বল নাই, কার বলে? ম্যাক্সওয়েলের বলে। তো এই যে অ্যাডজাস্টমেন্টটা, এই সুইচ ওভারটা, ওখান থেকে এসে আমি নিউ ইয়র্কের স্নোফল থেকে এসে ঢাকায় গরমের মধ্যে পড়ে গেলাম। তো এখানে একটু কিছুদিন সময় লাগবে আমাকে, বা কয়েকদিন। তো দে কুড নট অ্যাডাপ্ট ইট। এর সঙ্গে যোগ হয়েছে যে 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 এক্সাইটমেন্টটা ফাইনালের, এবং মানে মানে হাতছানি তো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব কি হব নাকি, অল কম্বাইন্ড টুগেদার। এবং পরবর্তীতে প্রথমে উইকেট পেল, মানুষের মনে কিন্তু, আমার মনে এসেছিল, আমি জানি আপনার মনেও বোধ এসেছিল, যে 1983 সালটা সামনে এসে গেল। আমার সামনে আসছিল, কারণ যেটা নাকি 183 করে ইন্ডিয়া অল আউট, ওরা হাসছিল তখন যখন 183 করে ইন্ডিয়া, তখন বিবেচনা ওরা সবাই হাসছিল যে এটা কি রান, সবাই এরকম নড়াচড়া করে 140 অল আউট হয়ে গেছিল 140 ওখানে। তো ক্রিকেটে তখন, এবং প্রথমে যখন উইকেট পেয়ে গেল নিউজিল্যান্ড, সবার মধ্যে যে ওরকম কিছু একটা করতে যাচ্ছে কিনা, বাট ঘটেনি, বিকজ দে আর চেজিং এ মডারেট টোটাল, এবং অভিজ্ঞ টিম, মাঠ চেনা, দর্শক সঙ্গে নিজেদের সঙ্গে, এবং আস্তে ধীরে গেলে, এবং অধিনায়ক ক্লার্ক এই ক্ষণটাকে মনে হয় উনি বেছে নিয়েছিলেন, এই দিনটাকে বা এই ফাইনালটাকে, বিদায় যখন নেব মাথা উঁচু করে ওইভাবে যাবে। দেখুন তার 98%, 98-100+ বোধ হয় তার স্ট্রাইক রেট ব্যাটিংয়ে, এবং তার সঙ্গে ব্যাট করলেন কি আপনার স্মিথ, কনসিস্টেন্ট স্মিথ, নেক্সট ক্যাপ্টেন আপনার অস্ট্রেলিয়ার সামনে আসছে। তো এই কথা একমাত্র এলিয়ট ব্যাটিং করলেন, ওই পার্টনারশিপটা আপনি দেখবেন 100 রান ছিল, এরপরে 36 ওভারে যেই কিন্তু ওই অঘটন ঘটলো, এলিয়ট আর 111। আর এইদিকে আপনার ক্লার্ক আর পার্টনারশিপটা কোনো রকম আর ঝামেলা করতে দেয়নি আর কি। ঝামেলা হওয়ার কথাও না, আরও ব্যাটসম্যান ছিল অনেকে, বাট তবুও ক্রিকেট তো অনেক কিছু হয়ে যেতে পারে। তো এই সব কিছু মিলিয়ে আমার মনে দ্য বেস্ট টিম হ্যাজ ওয়ান, বিশ্বকাপটা শ্রেষ্ঠ টিমটাই জিতেছে। তবে খেলাটায় আরও যদি উত্তাপ থাকতো, এত নিরুত্তাপ না হতো, আরও কিছু রান হতো, তাহলে হয়তো আমরা আরও বেশি উপভোগ করতে পারতাম। ভালো। আমার কাছে মনে হচ্ছে যে মানে নিউজিল্যান্ডের যে উইকেট, যে চরিত্র, পাশাপাশি ওদের ওখান থেকে যে অ্যান্টার্কটিকার যে ঠান্ডা বাতাসটা আসে, ঠিক একইভাবে ইংল্যান্ডে উত্তর থেকে একটা ঠান্ডা বাতাস আসে। তো ওরা ওইখানকার উইকেটে যেভাবে বলগুলো উপরে বাউন্স হয়ে যাচ্ছে, সুইং করে যাচ্ছে, তার মানে উইকেটে বল রাখাটা খুব কঠিন। কিন্তু তার মানে সেইখানে তারা অভ্যস্ত থাকে, ব্যাট চালানোতে একদম পারদর্শী থাকে, যে বল উইকেটের বাইরে, অতএব আমি আমার মতো করে মারছি। কিন্তু এখানে কিন্তু দেখা গেল যে প্রত্যেকটা বল, এবং অস্ট্রেলিয়ার বলাররা প্রত্যেকে এত ইয়র্ক করেছে বল, পাশাপাশি খুব কম আছে বাউন্স করেছে, শর্ট পিচ বল দিয়েছে, সব কিন্তু উইকেট টু উইকেট। এবং ওইখানে পেস ছিল যে বললো যে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের মতো শুধু উইকেট, মানে একদম নেড়া করে ফেলেছে উইকেটটা। হ্যাঁ, যে পেস আছে, কিন্তু যে জিনিস আশা করছিল যে ওইখান থেকে এদিক ওদিক হবে, সেরকম কিন্তু হয়নি। এবং এটা নিউজিল্যান্ডের প্রধান কারণ কিনা আপনার মনে হয়? না, অবশ্যই দানেশ ভাই, আমার মনে হয় রকিবুল ভাই অনেক কিছু কভার করে দিয়েছেন পুরো ম্যাচের। আমি তার সাথে একমত, এবং সাথে আমি বলবো যে নিউজিল্যান্ড কিন্তু আবারও মানে তারা দেখালেন যে তাদের হোম কন্ডিশনে তারা ভালো টিম, এবং যে ধরনের টিম বাড়তি একটা হোম কন্ডিশনে আরও 50% অ্যাডভান্টেজটা নিয়ে তারা 100% সাকসেস হয়।
তো যখনই তারা বাইরে আসে তখন কিন্তু অ্যাওয়ে ম্যাচগুলো তাদের কখনো কিন্তু রেকর্ড ভালো রেজাল্ট না। ভালো না। এবং আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া যেভাবে খেলেছে, আমরা মনে হয় যে আজকে স্টিভ ওয়ার একটা ইন্টারভিউ দেখেছি, সে কমেন্টস করেছে যে অস্ট্রেলিয়ায় হারাতে পারে এরকম একটা দল। আসলে কিন্তু সত্যি কথা যে অস্ট্রেলিয়া এমন একটা দল, যে দলটা আমি বলবো যে অন্যান্য দলের তুলনায় অনেক কিন্তু এগিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে। আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ, ফ্ল্যাট ট্র্যাক হয়তো দেখা গেলো যে অবশ্যই বোলারদের মধ্যেও কোয়ালিটি আছে, অসাধারণ বোলার, কিন্তু স্পিডের একটা ব্যাপার আছে। আমার কাছে মনে হয় যে ক্লার্কের যে স্পিড বা আপনি ধরেন তারপর হচ্ছে যে জনসনের যে স্পিড, জনসনের speed, এইগুলো এক্সট্রা স্পিড কিন্তু এক্সট্রা কাজে লাগে। যে আপনার যখনই কোনো ফ্ল্যাট ট্র্যাক থাকবে, ব্যাটিং ট্র্যাক থাকবে, যারা কোয়ালিটি বোলার, জেনুইন ফাস্ট বোলার কোয়ালিটি, তারা কিন্তু ওই ব্যাটিং ট্র্যাকের মধ্যেও কিন্তু ভালো বল করতে দেখা পারে। যায় সাধারণ মানে যে এবং বলা তারা সাউদি কিন্তু এবং বোল্ট কিন্তু আজকে জি, কিন্তু সেই অবস্থাতে পড়ে হয়তো গেছে। আমরা টিভিতে ওইভাবে বুঝছি না যে আসলে বলটা কেমন যাচ্ছে বা কি হচ্ছে, অনেক সময় বোঝায় না খালি চোখে, বাট ছোট ছোট রিভার্স করে, যেটা হয়তো ব্যাটসম্যান অনেক সময় বুঝতে পারে না, পিক করতে পারে না। এবং যারা সেট ব্যাটসম্যান তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় খেলতে খেলতে। যখনই নতুন ব্যাটসম্যান আসবে তখনই কিন্তু এটা কলাপস করা শুরু করে। এবং আপনি যদি দেখেন আজকে কিন্তু থার্ড উইকেট পার্টনারশিপে টেইলর এবং ইলিয়ট কিন্তু খুবই সুন্দর পার্টনারশিপ করছিল। চমৎকার 111 রানের যখনই পার্টনারশিপ যখনই ব্রেক করলো তারপরে কিন্তু আবার এই শুরু হয়ে গেছে। তো আসলে রিভার্স সুইং শোয়েব আখতারকেও দেখবেন যে অনেক সময় একটা সময় দেখা গেছে শোয়েব আখতার পাকিস্তান যখন খেলছে অপোনেন্টে, হয়তো দেখা গেলো যে উইকেট পড়ে না, যখনই শোয়েব আখতার এসে একটা উইকেট ব্রেক করেছে, দেন পরপর একটা আর 3-4টা উইকেট নিয়ে চলে গেছে। তো আমি বলবো যে এই খেলার মধ্যে আসলে ফাইনাল খেলার মধ্যে ফাইনালের মধ্যে ওইরকম কিছু পায় নাই। এবং আমার কাছে এই পুরো ওয়ার্ল্ড কাপে দেখে মনে হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলার মতো টিম আমি বলবো যে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এই অস্ট্রেলিয়া, এই তিনটা টিমের কাছে আমার কাছে মনে হচ্ছে যারা কিনা ফাইট করার মতো, একে একজনের সাথে ফাইট করার মতো, যদি নিউজিল্যান্ডের বাইরে রাখেন। তো সব কিছু নিয়ে আমার মনে হয় যে এক পিসি খেলা গেছে, আমার কাছে খুবই বোরিং মনে হয়েছে। যে পুরোটা সময় কিন্তু অস্ট্রেলিয়া আপনার ইয়েতে ছিল, লিডিং এ। স্টার্টিং এ ফার্স্ট ওভারে যদি দেখেন নিউজিল্যান্ডকে ভেঙে দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথম থেকে শেষ আমার পর্যন্ত। মনে হচ্ছিল যে ম্যাচটা তখনই একটা ওদের ইনিংস যখন সময়- শেষ হয়েছে তখনই খেলা শেষ একটা হয়ে সময় গেছে। শুধু এবং আরেকটা জিনিস যে 5টা ওভার তারা কিন্তু ঘরে নিয়ে গেছে। দে ওয়ার অল আউট ইন 45 ওভার্স। 5 ওভারে 50 রান হচ্ছে। দে কুড নট কন্টিনিউ দ্য ইনিংস। একটা সময় উলঙ্গ করতে পারে। জি হ্যাঁ, একটা সময় কিন্তু কিছুটা দাঁড়ায় উঠেছিল নিউজিল্যান্ড, যেটা হচ্ছে টেইলর এবং ইলিয়ট Yep. একটা পার্টনারশিপ করে 103 রানের 111 পার্টনারশিপ, 111 রানের পার্টনারশিপ করে দাঁড়াইছিল। তখন কিন্তু দেখে মনে হচ্ছিল যে মনে হয় 250 260 করতে পারবে। তখন 34 35 ওভার্স এর আছে, যেহেতু এই উইকেটগুলোতে কিন্তু দেখা যাচ্ছে লাস্ট 14 15 16 ওভারে কিন্তু 100+ রান হচ্ছে। Yeah. তো সেইখানে কিন্তু আমার কাছে মনে হয় যে একটু প্ল্যানিং এ ভুল, অথবা সার্ভাইভ করার যে চিন্তা, হ্যাঁ ভালো বল করছে ঠিক আছে আমি সার্ভাইভ করি, এই জিনিসগুলো কিন্তু আমার কাছে মনে হয় যে ছিল না। অনেক সময় থাকে না আমাদের যে কোনো উইকেটে কিন্তু পার্টনারশিপ চিন্তা করে সার্ভাইভ করি, সেই সার্ভাইভ করার মতো আসলে তারাও করতে পারে নাই। আর আমি বলবো যে অস্ট্রেলিয়ান বোলাররা খুবই সুন্দর অ্যাকুরেট বল করেছে, সুযোগ দেয় নাই। আমি যদি বলি যে তারা তাদের কন্ডিশনে তাদের উইকেটে যেভাবে খেলেছে ঠিক একই জিনিস এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছে। মানে আমি একটা জিনিস এখানে বলবো, ক্রেডিট দেবো অস্ট্রেলিয়ান টিমকে। কারণটা কি, আপনি যদি দেখবেন অপোনেন্ট যখন অস্ট্রেলিয়া হয় প্রফেশনাল টিম এরকম, আমি সবসময় একটা এক্সাম্পল দিই যে আমি আপনাকে যদি কখনো গলা চিপে মারতে চাই, যখন লাস্ট মুহূর্তে মারার আগে যদি আমি হাত ছেড়ে দিই, তখন কিন্তু আপনি বাঁচার জন্য, তখন দেখবেন যে আমার তো কোনো উপায় নাই, বাঁচার জন্য কিন্তু উল্টা আপনি আমাকে অ্যাটাক করবেন। খেলার মাঠে কিন্তু এরকমই হয়, একটা টিম খুব বাজে অবস্থায়, বাট তাকে যদি কামব্যাক করার সুযোগ দেন, সে কিন্তু আবার উঠে আপনাকে কামড়ানোর সুযোগ থাকে। কামড়ানোর সুযোগ হবে। এখানে কিন্তু অস্ট্রেলিয়া এমন একটা টিম কখনোই কিন্তু যাকে ধরে তাকে আর ছাড় দেয় না, তখন একদম লাস্ট পর্যন্ত শেষ করে। এবং দেখবেন যে লাস্ট উইকেটে দেখবেন যে ম্যাক্সওয়েলের যে রান আউটটা, বল ধরছে সাত হাতে অসাধারণ রান আউট। আমি বোকা বলবো ব্যাটসম্যান এই লেভেলে এইরকম রান আউটটা সাধারণত হওয়া উচিত না। বাট অস্ট্রেলিয়া অনেক কিছু দেখায় দেয় যে দেখো আমরা কোথায় আছি, কোন লেভেলে আছি। তো আমার কাছে মনে হয় ফ্যান্টাস্টিক অস্ট্রেলিয়া টিম, তারা ডিজার্ভ করে এই ওয়ার্ল্ড কাপ, তারা পারফর্ম করে এই ওয়ার্ল্ড কাপ পেয়েছে। এবং আমি বলবো যে আরেকটা বলবো যে একটা গ্রেট ক্যাপ্টেনকে আমরা মিস করব, মাইকেল ক্লার্ক, যার নেতৃত্বে কিন্তু গত 2 বছর আগে কিন্তু আমি বলবো যে অস্ট্রেলিয়া টিমের খুবই খারাপ অবস্থা ছিল। অনেক ভালো ভালো প্লেয়ার, আমি বলবো যে গিল ক্রিস থেকে শুরু করে অনেক ভালো ভালো প্লেয়ার একসাথে যখন বেরিয়ে যায়, অস্ট্রেলিয়া টিমের অবস্থা খুব খারাপ ছিল। সেইখান থেকে কিন্তু আমি বলবো যে মাইকেল ক্লার্ক আস্তে আস্তে করে টিমটাকে আবার দাঁড় করাইছে। এবং আমার মনে হয় যে এরকম একটা ক্যাপ্টেনের এরকম একটা বিদায় অসাধারণ, যে সে রান করবে, রান উইনিং একটা রান, সাথে আবার আপনার যে ট্রফি, ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নিয়ে তার আর কোনো আমার মনে হয় যে বাকি কিছু থাকলো না। আমার মনে হয় সুপার ফ্যান্টাস্টিক অ্যাজ এ ক্যাপ্টেন। আমি বলবো যে কি সুন্দর সে তার পার্টনারের জন্য ইয়া করলেন, যে হিউজের জন্য। আর কি আমার মনে হয় যে মানুষের মনটা জয় করে গেছেন। সুপার। রকিবুল ভাই, যেটা মানে আমি যেটা বলছিলাম ইয়াকে, যে তারা মনে হচ্ছিল তারা নিউজিল্যান্ডের কন্ডিশনে ব্যাট করছে প্রত্যেকে এসে।
আমি আপনাকে একটু আগে যে কথাগুলো বলে গেছি, নিউজিল্যান্ড কন্ডিশন থেকে বেশি যেটা পাইলট বললেন, যেটা আমিও বললাম, যে বোলিং ওয়াজ ফ্যান্টাস্টিক বোলিং, মানে স্পিড অ্যান্ড কন্ট্রোল দুটাই, ডিরেকশন রিভার্স করেছে পরে। এবং স্টার্কের দেখবেন তার দুইটা সুইং আছে, যে বলটা সে প্রথম বলটা সে যেটা করেছিল ম্যাকুলামকে 148.5, আমার এখন মনে আছে, মানে 149, এবং সেটা সে যে বিটন হয়েছে সেটা বোল্ড হলেও কিছু করার ছিল না, সে বেঁচে গেছে। যেটা বোল্ড হয়েছে তারপর দুটো বল গেছে, ওই বলটা কিন্তু ভিতরে আসছে, বাকি বলে এখানে গেছে। সো টোটালি মানে মানে স্টার্ক টার্গেট করে ম্যাককালামকে, সে জানে যে দিস ইজ দ্য ম্যান, এই লোকটাই আমাদের প্রথমেই আমাদের কফিনে হয়তো একটা কিছু বড় পেরেক ঢুকাইতে পারবে। সো হি ইজ এ বিস্ফোরক একটা ব্যাটসম্যান, তাকে আগে ঘায়াল করো। সো দেবেন, এবং তারা 3 দিন আগে এটা খোলাসা করেছেন যে আমাদের টার্গেট তাকে কী করে, গাপটিলকে কীভাবে আউট করবো। গাপটিল দেখেন কোয়াইট রেখে দিয়েছিল, কিন্তু পরে স্পিনার বল আউট হয়েছে। এখন নিউজিল্যান্ড কন্ডিশনে তারা ভালো করে পাইলট এটা এক্সপ্লেন করেছে খুব সুন্দরভাবে। হোম গ্রাউন্ডে সবাই খেলে, আমরা কিন্তু বাংলাদেশ দেখেন হোয়াইট ওয়াশ করেছি নিউজিল্যান্ড, কিন্তু এই দলই কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু নিউজিল্যান্ডে গিয়ে হেরেছে তাদের কাছে। হ্যাঁ শ্রীলঙ্কায় আছে। তবে একটা জায়গায় তারা খুব ভালো করেছে, এই মিডল ইস্টে তারা এসেছিল পাকিস্তান এগেন্সে সিরিজ খেলতে নিউজিল্যান্ড, তখন তারা সিরিজ জিতে গেছে। তো এরকম করে, বিকজ নিউজিল্যান্ড টিমটা কিন্তু ওই খোলস থেকে কিছুটা বেরোচ্ছে ম্যাকুলামের এই অধিনায়কত্বে। ম্যাকুলাম কিন্তু পুরো অ্যাটিটিউডটাও চেঞ্জ করে দিয়েছে এই সের উপরে। তো ওইটা না, আমার কাছে মনে হয়েছে যে হয় না যে আপনি তো অভ্যাস নাই ওয়ার্ল্ড কাপ খেলার, ফাইনাল খেলার, তারপরে একটা একটা ভিন পরিবেশ, হ্যাঁ, এবং এমন 90,000 ক্রাউড, এর ভিতরে আপনি হয়তো 20% আপনি আছেন, একটা সারাক্ষণ যে আওয়াজ। আপনি যদি খেয়াল করেন যে প্রথম উইকেটটা যখন পড়ে, এটা ইতিহাসে ঘটে নাই, যেটা মেলবোর্নে যে সমস্ত স্টেডিয়াম ফুটবলের মতন ইসের মতন চিল্লিয়ে উঠেছে, গোল যেমন পুরো খেলাতে একবারই। তার মানে কি দর্শকরাও জানে দ্য ম্যান ইন ফর্ম অ্যান্ড দ্য ম্যান যে নাকি নিউজিল্যান্ডের জন্য ক্যান টার্ন দ্য টেবিল ম্যাচে ইজ গন। ওই আউটটাকে তারা এত বড় করে দেখছে দর্শকরা, এবং এটা বড় না করে দেখারও কোনো কারণ নাই, বিকজ ম্যাকুলাম ইজ এ ডেঞ্জারাস ব্যাটসম্যান অন ইজ ডে। তো বাট আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াহুড়া করেছেন, ম্যাকুলামও তাড়াহুড়া করেছেন, কারণ আপনি ব্যাটিং তো করলো, টেইলার আর এলিয়ট কি ব্যাটিং করলো না? এরপরে এসে তারা কি ছন্দ হারালো, ছন্দ হারাতে বাধ্য হলো, বা তারা দেখছে রান আছেন, তার হিসাবটাই করতে পারেনি। আমার কাছে মনে হয়েছে তারা যে কত রান করলে আমি যে সেফ, মানে ম্যাচ জিতার জন্য। কারণ নিউজিল্যান্ডে তারা দেখেছে 330 ইজ নট সেফ, 400 করেও তারপরে দেখা যায় ম্যাচ জিতে যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ 8 রান করে ওভারপ্রতি করছে। ওটা যে ওয়েস্ট ইন্ডিজ শেষ করতো ওই ম্যাচটা 2 উইকেট হাতে নিয়ে, ওয়েস্ট ইন্ডিজ ওই ম্যাচটা জিতে যায়, এরকম একটা অবস্থা হয়ে গেছিলো। ওইটাই কাজ করেছে আর কি, ওই হয় না এই যে এক্সপিরিয়েন্স, ওই যে দ্য ফিল, যে ফিল করা যে বড় আসরে বড় ম্যাচে। তো এটা এখান থেকে অনেক লেসেন্স নিবে। বাট আমি ধন্যবাদ দিব, অভিভাবন দিব নিউজিল্যান্ডকে, যে যতই যাই বলুক, যে যতই আমরা বলি না কেন সে তার ঘরে ভালো খেলে, এই খেলে, এটা ঠিক আছে, বাট দেন ওয়ার্ল্ড কাপ ইজ এ ওয়ার্ল্ড কাপ। এখানে এতগুলো ম্যাচ জিতে আসা, একটা ম্যাচই তাকে হারতে হয়েছে, ফাইনালে হেরেছে একটা ম্যাচই, বাট দে হ্যাভ প্লেড গুড ক্রিকেট, দে টোটালি দে হ্যাভ এন্টারটেইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেট। এবং এই বছরে যে ওয়ার্ল্ড কাপটা একটা অন্য ওয়ার্ল্ড কাপের থেকে আরও বেশি একপেশে হয় নাই, অনেক অ্যাসোসিয়েট মেম্বাররা ভালো খেলেছে, সব কিছু, তার মধ্যে আমার মনে হয় নিউজিল্যান্ডের এই পারফরমেন্সটাকেও অনেক প্রশংসার দাবি রাখে। টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি আয়েশা আক্তার মিন্দিয়া বলছি। জি আমি জাহাঙ্গীরনগর থেকে বলছি। জি বলেন। আমাদের যে মানে আজকে যে মোস্তফা কামাল সভাপতি, ওনাকে যে ট্রফিটা মানে দিল না, মানে ওনার হাতে, ঠিক আছে, আবার উনি যে মানে পদত্যাগ করবে, এটা কি আমাদের খেলোয়াড়দের মানে আমাদের দেশের কোনো ক্ষতি হবে কিনা, মানে ইন্ডিয়ারা কোনো ক্ষতি করবে কিনা আমাদের দেশে? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ইয়েস, আপনার দিকে ঠেলে দিয়ে আগে, তারপর এটা নিয়ে আমরা আলোচনা এখানেও করব। কিন্তু একটা ব্যাপার আছে, সিনিয়র ব্যাটসম্যান আগে আমি যাবে, আমি survive আমি করবে। আমি আগে আপনি বলেন, তারপর বলবো। এটা মাইকেল নিয়ে ক্লার্ক আগে যাবে, আমরা এটা নিয়ে then- করবো, কারণ তাই না? আমরা তো এর আগে আমরা এটা নিয়ে কথা বলছিলাম রকিবুল ভাই। ইটস এ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার আমার, Yes. ইট ক্যানট হ্যাপেন। কারণ আমার অভিজ্ঞতা আছে, আমি আইসিসির হোস্ট টুর্নামেন্ট ডাইরেক্টর ছিলাম ঢাকাতে। আমি জানি যে মিস্টার জাগমোহন ডালমিয়ার সময় থেকেই এটা একটা প্রোটোকল তৈরি হয়ে যায়, যে যত আইসিসির ইভেন্ট হবে 99-এ
যত আইসিসি ইভেন্ট হবে না আপনি জানেন, ঠিক আছে, ততগুলো আইসিসি প্রেসিডেন্ট দিবেন। যেমন ফিফাতে, তো আপনি আরো বেশি ভালো জানবেন এটা, অলওয়েজ ফিফার প্রেসিডেন্ট দিবেন। রাষ্ট্রীয় সেই দেশের রাষ্ট্র যদি থাকে উনি পাশে থাকবেন, পেছনে থাকবেন, হ্যাঁ পেছনে থাকেন, পেছনে থাকবেন ওই সম্মান, এবং ইটস এ প্রোটোকল। আজকে আমাদের প্রেসিডেন্ট আমাদের আফমা কামাল ভাই, উনি আইসিসি আজকে এই ফাইনাল খেলার উনি পুরস্কারটা দেবেন। এবং আমি তো জানতামই না এগুলিকে, কারণ আমি তখন ওই সময়টা খেলা শেষের পরে আমি রাস্তায় ছিলাম। পরে আমি সব কিছু জানার চেষ্টা করলাম। পরবর্তীতে কামাল ভাইয়ের ইন্টারভিউটা আমি দেখলাম দু একটা চ্যানেলে, এবং উনি বললেন যে ওনার ষড়যন্ত্র করা হয়েছে ওনার বিরুদ্ধে, এবং করে এটা কি ওই ঘটনার কারণে কিনা, যে যেহেতু উনি স্ট্যান্ড নিয়েছিলেন ওই আম্পায়ারিংয়ে, যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। বাট অল সেড অ্যান্ড ডান, আপনি যেটা নাকি চার্টারে আছে, কনস্টিটিউশনে আছে বা চার্টারে আছে, এখন এই চার্টার আইসিসি চার্টারের কতটুকু স্ট্রং চার্টার না কি চার্টার আমি বুঝি না, বাট বটম লাইনটা হলো এটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ করেছে আইসিসি, এবং উই শুড নট অ্যাকসেপ্ট ইট। আমিও তো মনে করি কামাল ভাই ওনাকে আবার পরে আপনার থেকে তো শুনলাম বলে আলাপে যে তাকে বোধহয় কি জবাবদিহি করতে বলা হয়েছে লিখিতভাবে, যে কেন ওইটা নিয়ে উনি নাকি যেটা বাংলাদেশের আম্পায়ারিংয়ের উপরে আইসিসি আম্পায়ারিং নেই। তো এখন কামাল ভাই কি করবেন আমি জানি না, তবে আমি মনে করি এটা বাংলাদেশকে অপমান করা হয়েছে। বাট উই হ্যাভ টু মেক এ ভেরি কেয়ারফুল স্টেপ। আমাদের পদক্ষেপগুলো খুব হতে হবে। আমরা কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে না, আমরা ওয়ার্ল্ড ক্রিকেটের সার্কিটের বাইরে না। কিন্তু ষড়যন্ত্র যদি হয়ে থাকে এটা কামাল ভাইয়ের উপরে হয়নি, বাংলাদেশের উপরে হতে পারে। একটু আগে যে মেয়েটি বা আমার বোনটি ফোন করলো জাহাঙ্গীর, আমি তাকে সাধুবাদ জানাই যে তার আশঙ্কা, তার আশঙ্কা, তার শঙ্কা কাজ করছে, এবং কাজ করছে এই জন্যই করছে, তার ভিতরে কাজ। সে দেখছে বাংলাদেশের ক্রিকেটের সূর্য উদয় হয়ে গেছে এবং জল করছে, এবং আমরা আগাচ্ছি সুন্দরভাবে। সেখানে আবার কোনো বাধাগ্রস্ত হই কিনা আমার মনে হয় সেটা হবে না, সেটার কোনো কারণ নেই। এখানে হয়তো একটা পার্সোনালাইজ করেছে তারা, বাট যেটাই করেছে আমি মনে করি এটা অন্যায় করেছে। কামাল বলেছেন উনি আইনের নেবেন। বাট আমি একটা ফেসবুকে দেখছিলাম, পরে আমি ঘাটলাম, একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন একজন পাইলট, আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হলো হোয়াট ইজ ডান একটা ক্যানট বি আনডান, যা ঘটে গেছে তো ঘটেই গেছে। তো আমি ওইখানে লিখেছে সে যে মিস্টার কামাল শুড কল, সিন্স সে যেহেতু এখন মেলবোর্নে আছেন, ওখানে একটা ইন্টারন্যাশনাল জার্নালিস্টরা সবাই আছেন, উনি ইন্টারন্যাশনাল কল প্রেস কনফারেন্স করে এবং সে রিজাইন করে দেওয়া উচিত অন প্রটেস্ট, যে ব্রিজ করে তারপরে সে পরের পদক্ষেপ পরে যেটা হবে। তো আমার কাছে এটা ভালো লেগেছে এই জিনিসটা। তো আমি জানি না কামাল ভাই কি নেবেন, বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে কীভাবে নেবেন, কারণ কামাল ভাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছেন, ওখানে আছে। তো এই পুরো জিনিসটা ইটস একটা নিন্দনীয় জিনিস, ন্যাক্কারজনক জিনিস, এবং ইটস অফ ব্যাড টেস্ট। একটা আমরা করলাম। আমি বিষয়টা জটিল হয়ে গেছে। আমি জটিল বলতে কি, আমি দেখেন প্রথম বলবো যে অবশ্যই খুবই নিন্দনীয়, আর নিজে খুবই লজ্জিত আমি এটার ব্যাপারে, যখন ট্রফিটা দেখলাম যে দিচ্ছেন, এবং আজকে কিন্তু স্ক্রলে আসছিল যে গতকালকে থেকে যে এটা আজকে ও চেয়ারম্যান নেবেন। বাট লজ্জিত এই জন্য যে বাংলাদেশ হিসাবে যে আমি লজ্জিত, কামাল ভাইকে লজ্জিত করা, লজ্জা করা, মানে এই অসম্মান করা, মানে কিন্তু আমরা বাংলাদেশকে আমাদেরকে অপমান করা। আমি হ্যাঁ অপমান হতে পারে, বাট যদি অপমানের মতো যদি কাজ হয়ে থাকে, আমার কাছে মনে হয় কামাল ভাই যে কথাটা বলেছেন তার জন্য হয়তো তারা অন্যভাবে শোকজ করতে পারতেন, যে ঠিক আছে অন্যভাবে কোনো কিছু একটা বলতে পারতেন। বাট এটা একটা ট্রেডিশন, আমার কাছে মানে ট্রেডিশনটা আপনি এই কারণে ব্রেক করে ফেলবেন, আমার মনে হয় এটা খুবই মানে দুঃখজনক। যে আইসিসির মতো জায়গা, একটা মানুষ হয়তো সে ভুল করতে পারে, কিন্তু একটা প্রতিষ্ঠান ভুল করতে পারে না। আমি আমার প্রতিষ্ঠান হিসেবে আমি কিন্তু যে জিনিসটা আছে সেই জিনিসটা আমি মেনটেন করতে থাকবো। তো আমার মনে হয় যে যদি কোনো অন্যায় করে থাকে কামাল ভাই, তার জন্য হয়তো দেখা হলো যে তার জন্য আলাদা তারা শোকজ করতে পারেন, অথবা বলতে পারেন ঠিক আছে আপনাকে এইটা যদি কামাল ভাইকে দিয়ে না দিয়ে, তো চেয়ারম্যানকে দিয়ে দিয়েছে ঠিক আছে, কিন্তু কামাল ভাইকে 1 মাসের জন্য যদি সাময়িক বরখাস্ত করে তারপরে দিত, সেখানে আমি বলতাম যে ঠিক আছে কামাল ভাই, যে তারা কথা বলেছেন মানে ইয়াতে অল্টারনেটিভ হিসেবে দিয়েছিলেন। না আমি এখানে একটু পাইলটের সাথে বরখাস্ত ওয়ার্ডটাই ইজ ভেরি ডেঞ্জারাস এখানে। না আমি বরখাস্ত বলছি না, প্রেসিডেন্ট অফ এন ইন্টারন্যাশনাল বডি বরখাস্ত হয় না, তাহলে আর বরখাস্ত আর এটার মধ্যে কোনো তফাৎ থাকে না। আমি ওইভাবে মিন করছি না। বরখাস্ত বলতে কি, যে আমি 1 মাসের জন্য ওনাকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে, এটার জন্য মানে ওই কেসে আমি বলছি যে তাকে সম্মানের সাথে দিয়েই আমি আবার সম্মানের সাথে একটা মানুষকে কাউকে সরিয়ে দেওয়া মানে ওটা সম্মানের সঙ্গে হয় না, ওটা অসম্মানের সঙ্গে। না যেহেতু না আমি কেন বলছি যে দেখেন যেটা ট্রেডিশন না, আমি পাইলট এখানে একটু তোমাকে আমি থামাই, কেন? আমি তোমার সাথে একমত, সবই আছে, তুমি একই শ্রেণী। আমার প্রশ্ন এখন
একটা আমার সামনে চলে আসছে, আমি পুরো জিনিসটা আমি ওনাকে সরালাম, ওনাকে দিয়ে দেওয়ালাম না, কারণ উনি ভুল করেছেন, আম্পায়ার নিয়ে উনি কটাক্ষ করেছেন বা উনি কমেন্ট করেছেন। আমি কাকে দিয়ে দিলাম? আমি চেয়ারম্যানকে দিয়ে দিলাম। চেয়ারম্যানের ট্র্যাক রেকর্ডটা কি? উনি ভারতের কোর্ট থেকে কি হয়েছে, ভারতের হাইকোর্ট ম্যাচ ফিক্সিং এর জন্য, স্পট ফিক্সিং এর জন্য তার টিম, তার মেয়ের জামাই এখন জেলে আছে এবং তাকে সরানো হয়েছে। ইন্ডিয়ান কোর্ট, সুপ্রিম কোর্ট তাকে বলেছে সে কোনো রকম দায়িত্ব নিতে পারবে না, ভারতীয় ক্রিকেটের কোনো ব্যাপারে সম্পৃক্ত থাকতে পারবে না। কিন্তু নিয়ে এসে তারপরে উনি ততক্ষণে না, তার আগেই তিনি আইসিসি ছিলেন, 2014 সালে চেয়ারম্যান ছিলেন। তো ওই জায়গাটাতে তাকে ওখানে নিয়ে তাকে ওইটা দিয়ে তাকে করো। তাহলে আমি একজন করাপ্ট লোক, তাকে তো ওটাও তো একটা পানিশমেন্ট, যে দিস ম্যান, তাকে আমি দায়মুক্ত করলাম ওইটুক যে সে কোনো দায়িত্ব আর কোনো তাকে দেওয়া যাবে না, সম্মান ওইটুকুই দেখালো। তার মানে কি হি ইজ কনভিক্টেড, তাকে তো একটা পরোক্ষভাবে তো সে তো দায়ী, তাকে ওখানে আর কোনো পোস্টে যেতে না দেওয়াটাই মানে তো একটা পানিশমেন্ট। সেই লোকটা দিয়ে আমরা, কিন্তু সেই লোকটা কিন্তু আজকে আইসিসি কিন্তু তাকে চেয়ারম্যান পদে রেখে দিল, মানে এই কথাটা কিন্তু তার মানে আমি থেকে হটাই দেওয়া হলো তাকে। হ্যাঁ, এবং এরকম একটা খারাপ কাজে স্পট ফিক্সিং তো ইন্ডিয়াতে একদম রীতিমতো ভয়াবহ, মানে ওখানেই সবচেয়ে এখন সবচেয়ে বড় আড্ডাটা হচ্ছে জমজমাট বাজার। হ্যাঁ, তো সেই জায়গায় ওই পদ থেকে হটাই দেওয়ার পরে আইসিসির একবারও মনে হলো না যে এই ভদ্রলোককে আমরা চেয়ারম্যান রাখবো কিনা। কিন্তু মোস্তফা কামাল উনি বলেছেন যে হ্যাঁ আম্পায়ারিংটা খারাপ হয়েছে, এই জন্য ওনাকে এখান থেকে তাৎক্ষণিকভাবে হটাই দেওয়া হলো। না, আমি কিন্তু বেসিক্যালি আমি ইন্ডিয়া, আমি মানে ওই মানুষটার বিরুদ্ধে আমি আমি ইন্ডিয়ার সমালোচনা করবো না, আমরা সবাই বন্ধু থাকবে, প্রত্যেকটা দেশের সাথে আমার খুব ভালো সম্পর্ক থাকবে, আমি সবাই কিন্তু আমার ভালো ফ্রেন্ড, ভালো সবকিছু থাকবে, কিন্তু আমার নৈতিকতার ব্যাপারটা যে না আমি কোন মানুষটাকে দিয়ে দিয়াচ্ছি। আর সবচেয়ে কথা, যেখানে আমার প্রেসিডেন্ট আছে, আইসিসির প্রেসিডেন্ট, আমি কেন প্রেসিডেন্টকে দিয়ে দিতে পারবো না, যেটা একটা অনার। এটা 4 বছর ধরে আগে থেকে বলা থাকে যে নেক্সট প্রেসিডেন্ট দেবে ওয়ার্ল্ড কাপটা, এবং আমরা কিন্তু তখন থেকেই জানতাম যে এটা আমাদের লোটাস কামাল সাহেব দিবেন আর কি। এবং আমার মনে হয় যদি এরকম চেঞ্জই করতে হয় যে চেয়ারম্যান দিবেন, তাহলে 4 বছর আগে একটা ট্রেডিশন তৈরি হবে যে নেক্সট ওয়ার্ল্ড কাপ যেমন ইংল্যান্ড হচ্ছে আমরা এখন থেকে জানি, 4 বছর আগে থেকে এখন ডিক্লেয়ার করে দেবেন নেক্সট চেয়ারম্যান যিনি থাকবেন উনি দিবেন, অনেক আগে থেকে। নাহলে একটা অসম্মান করা হয় যে এই লাস্ট মুহূর্তে 10 দিন আগে প্রেসিডেন্ট অফ চেয়ারম্যান যে দিচ্ছে, এর চেয়ে বড় অসম্মান তার কিছু হতে পারে না। 2 দিনের মধ্যে তো গতকাল হয়েছে, গতকাল হয়েছে। তো এটা আমার কাছে খুবই দুঃখজনক। আমার কাছে মনে হয় যে একটা মানুষ হয়তো ভুল করতে পারে, বাট প্রতিষ্ঠান কিন্তু ভুল করা উচিত না। প্রতিষ্ঠান তো রীতিমতো দেখা যাচ্ছে যে আমাদেরকে প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছে। যেমন উনি তো আমাদের বাংলাদেশের প্রতিনিধি হয়েই কিন্তু উনি ইন্ডিভিজুয়াল কিন্তু না, হ্যাঁ ইন্ডিভিজুয়াল না। তো তার মানে কোন জায়গায়, মানে আমরা প্রতিবাদ করলাম কোনো একটা বিষয় নিয়ে, হতেই পারে কেউ মানে এটার জন্যই হতে পারে, কিন্তু তার জন্য আমি প্রতিবাদ করলাম, এই জন্য আপনি আমাকে না আমার দেশটাকেই পুরো হুইপ আপ করে দেওয়ার জন্য ব্যবস্থা করছেন। মানে ওই ম্যাডাম আপা যে মানে বলেছেন, এটা কিন্তু খুব ভালো কথা বলেছেন যে নেক্সট পরবর্তী বাংলাদেশের জন্য কোনো এফেক্ট পড়বে কিনা। আমার কাছে মনে হয় যে দেখেন, বাংলাদেশ মাঠে নিঃসন্দেহে দুরন্ত খেলা খেলেছে, অসাধারণ পারফর্ম করেছে, বাট এইখানে একটা ব্যাপার ডিপ্লোমেসির ব্যাপার আছে। আমার কাছে মনে হয় ডিপ্লোমেসি বলতে বোঝাচ্ছে যে যখন এই ধরনের কোনো ওয়ার্ল্ড কাপের মতো ইভেন্ট হয় যেখানে সমস্ত দেশের ম্যানেজমেন্টের লোকজন ওখানে আসে, ডিপ্লোমেসি বলতে বোঝাচ্ছে যে আমাদের দেশ থেকে অনেক গণ্যমান্য ব্যক্তি যান, বিশেষ করে যারা ডিরেক্টররা যান, তাদের দায়িত্ব হচ্ছে পিআর মেনটেন করা, যে আমি বিভিন্ন দেশের যারা ম্যানেজমেন্টে যারা ভালো জায়গা আছেন তাদের সাথে আমি সুন্দর রিলেশন বিল্ড আপ করবো, এবং কোন সময় কোন খেলাগুলো আমি নিব, নিউজিল্যান্ডের সাথে কখন খেলা নিব, এই টিমের সাথে কি খেলা নেবো। আমি জানি না আদৌ আসলে আমাদের ক্রিকেট বোর্ড থেকে এরকম কোনো প্ল্যান ছিল কিনা, নাকি শুধু ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে গেছি, জাস্ট ওয়ার্ল্ড কাপ একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যাই দেখি খেলা। এইটা কিন্তু যদি হয়েই থাকে তাহলে আমি বলবো খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য যে আমরা আরো 10 বছর পিছিয়ে গেলাম। কারণ এরকম একটা ওয়ার্ল্ড কাপে আপনি সবাইকে কিন্তু 4 বছর পর পর পাবেন বা বড় বড় ইভেন্টে। তা এইটা হচ্ছে মেন। আমরা কিছু থাকে না, আপনি যদি দেখবেন যে কোনো একটা অফিসে একটা মার্কেটিং টিম থাকে, একটা সেলসের টিম থাকে, আমি কি করে এটাকে বিক্রি করবো আমার ক্রিকেটটাকে, একটা মার্কেটিং টিম থাকে যে আমি কি করে এটা আমি মার্কেটটা করবো, কার সাথে খেলবো। এই জিনিসগুলো কিন্তু খুব মানে আমার কাছে মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট কিছু লোক, এবং এর জন্য কোনো বোর্ডের কিছু চেঞ্জ হওয়া উচিত না। যেমন কিছু থাকে না এক্সপার্ট, আমাদের দেশে দেখবেন যে সরকার চেঞ্জ হলেই সাথে ক্রিকেট বোর্ডের পুরোটাই চেঞ্জ হয়ে যায়, কিন্তু কিছু এক্সপার্ট লোক থাকতে হবে যারা কিনা চিরজীবন থেকে যাবেন, যাদের কাজই হচ্ছে আজকে ধরেন গত 4 বছর আগে যারা বোর্ডে ছিলেন তারা কিন্তু কেউই নাই। তো তারা যে 4 বছর যে তাদের সাথে মেনটেন করেছিল, তাদেরকে আবার নতুন করে আবার নতুন মানুষকে দিয়ে পরিচয় করে আবার দেখবেন 4 বছর পর আবার যারা চলে যাবেন আবার নতুন হলো। এইটা একদম একটা ভুল কনসেপ্ট। আমি জানি না রকিবুল ভাই কি একমত হবেন কিনা। এক্সপার্ট থাকতেই হবে এখানে, এক্সপার্ট যারা, যেটা নাকি পাইলট বলতে যাচ্ছে আমি মনে হয় ওটার সঙ্গে একটু অ্যাড করে দিই। আমাদের এখানে কর্পোরেট ম্যানেজমেন্ট নাই,
সারা পৃথিবীতে ক্রিকেট নিয়ে আমরা যখন আলাপ করি আমরা কি বলছি, ক্রিকেট এখন বাণিজ্য, ক্রিকেট ইজ এ কমার্শিয়াল প্রোডাক্ট হয়ে গেছে। ইয়েস, এই বাস্তবতা মেনে আমাদেরকে নিজের ঘরও গোছাইতে হবে। অর্থাৎ আমার ম্যানেজমেন্টটাকেও কিন্তু পেশাদারি করতে হবে, প্রফেশনাল করতে হবে। বোর্ডের যারা পরিচালক নর্মালি যেটা হয় মনে হচ্ছে তারা পলিসি ডিল করে, তারা বাজেটিং করে, বাজেট পাস করে, করে এবং ওভারসি করে, বিভিন্ন ডিপার্টমেন্টে প্রফেশনাল বেতনভোগী প্রফেশনাল কাজ করে। তারাই কিন্তু আজকে সিইও আইসিসির উনি কিন্তু নোটিফিকেশনটা করেছেন কামাল ভাই যখন ওই স্টেটমেন্টে, মানে হি সো গিভেন সো মাচ অফ অথরিটি। এই অথরিটি আমাদের সিইও থাকতে হবে এবং তার কাজটা তার থেকে বুঝে নেবে। সিইও রান করবে অফিসটা, বিভিন্ন ডিপার্টমেন্ট, যেটা পাইলট মানে সেইখানেই এলো আমার আসল লোকগুলি লাগবে। ওইখানে ওই জায়গাটা চেঞ্জ থাকে না, সিইও হয়ে থাকে, সিইও তার পুরো প্রক্রিয়াটা তার হাউস বানাবে এবং সিইও রিপোর্ট করবে বোর্ডের কাছে। এইভাবে একটা হারিয়ে থাকে, কিন্তু আমাদের দেশে সেটা হচ্ছে না। একসাথে ধরেন যে আমাদের দেশে আবার কমিটিগুলো, সিইও তো আছে আমাদের। ধরেন ক্রিকেট, আমি ক্রিকেট বোর্ডের এগেনস্টে না, আমার কথা হলো যে কারো কোনো মানুষের এগেনস্টে না। আমার কথা হলো যে এই 25-26 জন ডিরেক্টর যখন যাচ্ছি, নট হানিমুন। আমার কথা হলো যে হানিমুন করার জন্য যাচ্ছি না, যে ভাই আমি যাই একটু ট্যুরিস্ট একটু ঘুরে আসি ওই দেশটা ঘুরে, এটা ঘোরার জন্য টাকা না তো। ফান্ডটা আপনি ইউজ করেন, প্রপার ইউজ করেন, আর না হলে ওই টাকাটা দিয়ে আপনি পুরো একটা একাডেমি বানান, একাডেমির জন্য রান করেন। আমার কথা যে যদি কোনো কাজে না লাগে, এটা তো ক্রিকেট বোর্ড তো দেশের বোর্ড ভাই, দেশের জন্য ডেভেলপ করবো। জানিস ভাই, যেটা পাইলট বলছে, আপনি এই যুগে এই যেখানে ফ্রি মার্কেট ইকোনমি, এই ফ্রি মার্কেট ইকোনমি শব্দটা কিন্তু আপেক্ষিক শব্দ। এটা খালি আর্থিক, আপনি প্রোডাক্ট বিক্রি করলেন যে যার মতো দামে, তুমি সস্তায় পাল বেছো না। আইডিয়া সেল, আইডিয়াকে সেল করা, এটারও মার্কেটিং আছে এবং আইডিয়া ভালো আইডিয়া নেওয়া এবং আপনার কতগুলো অন্য অন্য জিনিস, লট অফ সোশ্যাল সেলিং অফ সোশ্যাল স্ট্রাকচার কীভাবে এই করবো, সেইখানে কিন্তু আমাদের হাই টাইম সব অফিশিয়াল আছে। সো আমাদেরকে সামনে কাজে এখন কিন্তু আমাদেরকে বেল্ট বাঁধতে, আমাদের প্লেয়াররা কিন্তু একটা মেসেজ দিয়ে দিছে কিন্তু আমাদেরকে, অর্থাৎ আমাদের ক্রিকেট বোর্ড বা ক্রিকেটে যারা আমরা নিয়োজিত, কি আমরা পারি। প্লেয়াররা বলে দিয়েছে আমরা এত কিছুর অন্তরায় একটা ইসের মধ্যে, অস্ট্রেলিয়ার মতন কন্ডিশনে সবচেয়ে কম সময়ে প্রস্তুতি কম সময়ে আমরা এত ভালো করতে পেরেছি, ভালো বোলিং করেছি, ফাস্ট বোলাররা করেছে, ব্যাটিং এ রান করেছি, ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, খুবই ভালো। তাহলে আমরা তো আমাদের কাজটা করেছি, আমরা আরো ভালো করতে পারবো, আমাদের সেই প্ল্যাটফর্মটা করে। আমি ওই কথাতেই আসছি যে আমরা কিন্তু মাঠে দেখিয়েছি, মাঠের বাইরের যে পারফরমেন্সটা ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আজকে দেখেন ইন্ডিয়া যে এত ভালো কিছু করছে, কিভাবে করছে, তাদের বাইরের সাইডে মাঠেও পারফর্ম করছে, বাইরের দিকে একই লেভেলে। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। দেখেন আমার কাছে মনে হয় যে কোনো অফিসে কিন্তু এরকম ঘোরার জন্য টাকা দেয় না যে যাও ঘুরে আসো দেশ থেকে, কিন্তু আমার কথা হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে আমি দেশ থেকে বেরোবো, যে আমি এই দেশ থেকে যাবো, দরকার হলে একদম মিন করা থাকবে যে এই 4টা লোকের কাজ হবে নিউজিল্যান্ডের সাথে ডেভেলপ করা, এই 3টা লোকের কাজ হবে সাউথ আফ্রিকার সাথে ডেভেলপ করা, এই 3টা লোকের সাথে ইংল্যান্ডের সাথে ডেভেলপ, এইভাবে আমরা তৈরি করবো। আমার কাছে মনে হয় ওই রিলেশনটা তৈরি করবো। এবং আমার কাছে মনে হয় অনেক সময় টাকা দিয়ে সম্পর্ক হয়, অনেক সময় ভালো কথা দিয়ে, ভালো কিছু দিয়েই কিন্তু সম্পর্ক ভালো হয়, ভালো বন্ধুত্বের জন্য টাকা লাগে না। তার মানে যদি ওরকম ভাবে কোনো মানুষকে যদি করা হতো, আমার কাছে মনে হয় যে আমরা অনেক ভালো ভালো ট্যুর পেতাম, অনেক ভালো ভালো বাংলাদেশের টিমগুলো আসতো, বিদেশে আমাদের এই টিম আন্ডার-19 টিমগুলো খেলতো। এখন ম্যাক্সিমাম টিমগুলো কিন্তু খেলতেছে না, ধরেন আমাদের এই টিমগুলোকে নিতে চায় না, অস্ট্রেলিয়ার মতো জায়গায়, নিউজিল্যান্ডের মতো জায়গায় নিতে চায় না। এইগুলো আসলে সম্পর্কের মাধ্যমে। আজকে যদি ডালমিয়া, আমি যতটুকু জানি বাংলাদেশের আমাদের যারা যারা বোর্ডের যারা ছিলেন তাদের সাথে ডালমিয়ার খুবই ভালো সম্পর্ক। আমি যদি ডালমিয়া যদি এখন যদি ক্রিকেট বোর্ডে আছেন, একটা যদি বলা হয় ওনাকে, সাথে উনি প্রস্তাব রাখবে, এই যে রিলেশনটা, আমার কথা হলো যে এটা তো সম্পর্ক একটা, এই সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট যে আমি কি করে নিয়ে আসবো, মানে কোন লোকের সাথে কোন সম্পর্ক আছে এবং ওই সম্পর্কটাকে ধরেই সামনে এগোনো বৃহত্তর স্বার্থে মানে ইয়া করার জন্য। যেমন ওই ম্যাডামটা যেটা বলেছেন, আসলে কিন্তু এটা মানে যেমন ছোট মানুষ দেখেন তার মাথার ভিতরে কিন্তু আমি কেন বলছি আমাদের ভবিষ্যৎটা কেন জানেন, নিক্সন গিয়েছিল কিন্তু চায়নাতে পলিটিক্যাল পিংপং ডিপ্লোমেসি, নিক্সন কিন্তু তখন অপোজিশন, নিক্সনের পার্টি কিন্তু পাওয়ারে না, কিন্তু নিক্সনকে পাঠিয়েছিল বিকজ তারা মনে করেছিলেন ওই সময় নিক্সন উইল বি দ্য রাইট ম্যান টু নেগোশিয়েট। নিক্সন ফিরে এসে বলেছিলেন যে আমি বরফটাকে ভেঙেছি, গলেছে, পানির স্বাদটা নিতে হবে। তো আজকালকার দিনে এটা শুরু হয়েছে বহুত আগে থেকে। আমার মনে হয় ক্রিকেট বোর্ড যে চেষ্টা করে সে চেষ্টা করে, ক্রিকেট বোর্ড অবশ্যই চেষ্টা করছে, তাহলে ট্যুরগুলো হচ্ছে কি করে, এফটিপিতে এখন না থাকলেও বাইরে হোক, যেভাবে হোক, এখন 4টা টিম আমাদের দেশে আসবে। এবার তো মনে হয় 4টা দেশ আছে, 4টা দেশ আসবে আমাদের দেশে, আসবে হচ্ছে আপনার ইন্ডিয়া আসার কথা, সাউথ আফ্রিকা আসার কথা। বাট আমরা কথা হলো যে ধরুন এগুলো কিন্তু ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এইটাকে কন্টিনিউয়াসলি উই শুড কিপ অন ওয়ার্কিং অন ইট। এবং আগের বোর্ডে যারা ছিলেন, ওরকম কোনো বাইরে যদি কোনো ব্যক্তিত্ব থাকেন,
যার সঙ্গে যেটা বললেন যে একটা ভালো সম্পর্ক আছে, সেই জিনিসটা আমার মনে হয় বোর্ডের কাজে লাগানো কাজে লাগানো উচিত। বাট আমি যেখানে ইঙ্গিত করতে চাচ্ছি জি। যে প্লেয়ারদের জন্য টেকনিক্যাল সাপোর্টটা খুব বেশি জরুরি হয়ে যাবে এখন। সেটা হলো তারা কতদিন এরকম ধিমে তালের উইকেটে খেলবে, আবার প্রত্যেকবার যে বাউন্স উইকেটে খেলবে, কতদিন এরপরে ওয়ার্ল্ড কাপটা তো আবার ইংল্যান্ডে। তখন এখন থেকে প্ল্যান করতে তাহলে হবে। আমি তো রকিবুলকে শুধু একটা কথা বললাম যে শুধুমাত্র আমরা ট্যুর নিয়ে বললাম। আমার কথা হলো যে দেখেন আপনি আজকে ওয়ার্ল্ড কাপ খেলা দেখলেন, প্রত্যেকটা টিমের ড্রেসিং রুমে যখন দেখায়, আজকে দেখছেন যে আপনি গিলক্রিস্ট অস্ট্রেলিয়া টিমের সাথে প্রত্যেকটা কোচের সাথে শুরু করে এক্সপার্ট যারা আছে ডানে বামে, না হলে 10 জন আছে এক্স প্লেয়ার যারা জাস্ট খেলা ছেড়েছে, সাথে ডানে বামে হ্যাঁ সবগুলো নিয়ে চলে আসছে। আপনি কোন টিমে নাই, আপনি শ্রীলঙ্কা দেখেন, ইন্ডিয়া দেখেন, ইংল্যান্ড দেখেন, প্রত্যেক টিমে, সাউথ আফ্রিকা টিমে, প্রত্যেক টিমে তাদের জাস্ট গিলক্রিস্ট, প্রত্যেকটা লেমন আছে ওর সাথে দেখা গেল ডানে বামে পুরা মানুষ ভরা। আপনি বাংলাদেশকে কোশ্চেন করেন যে বাংলাদেশের কোন লোকটা আছে এখানে। আমি 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 জানি আমাদের দেশে ভালো প্লেয়ার নাই, ভালো প্লেয়ার ছিল না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এই লোকগুলা যারা অতিথি পাখি, বিদেশি বার্ডস, এগুলো তো বাংলাদেশের খাবারটা খেয়ে আবার চলে যাবে। আপনি সাইবেরিয়ান বার্ডসের মতো ওই সিজনে আসবে, এখানে ওই শীতের সময় খাবারটা খাবে, আপনি খাওয়াটা খেয়ে চলে যাবে, কিন্তু আলটিমেটলি আপনাকে এখানে কোনো কিছু গ্রোথ তৈরি করলেন না। আপনি যদি ডানে বামে অ্যাসিস্ট্যান্ট কোচ এই করে যদি 5টা-6টা মানুষকে যদি আপনি তৈরি করতেন, হ্যাঁ, ইনারাও এক্স প্লেয়ার যারা খেলা ছাড়ার পরে একটু এনজয় করতে জায়গাটা, যে না ঠিক আছে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তাদের সাথে, যে আমি এরকম সমস্যা ছিলাম, আমি তোমার আগে থেকে আমি শিখিয়ে দিতেছি। 10 বছরের ক্যারিয়ার, নতুন একটা ছেলে যখন সাব্বির রহমান ঢুকলো, তখন ওই 10 বছরের ক্যারিয়ারটা ও হয়তো দেখা গেলো যে 1 মাসের মধ্যে অনেক কিছু সে জেনে যেতে পারতো 10 বছরের হিস্ট্রিটা, যে কিভাবে সার্ভাইভ করে এখানে আসছে এরা। তো ওই তখন সে নিজেকে থেকে আরো ডেভেলপ করা শুরু করতো। আমাদের শেষ সময় রকিব ভাই একটা জিনিস খুব ভালো বলেছে পাইলট, সেটা হলো দেখেন আমরা আমাদের সেলিব্রিটিকে দেখেছি ওখানে। আপনি বলেন না, এখন যদি এইটা হয়, আমাদের তো সেলিব্রিটি আছে, আপনি যেমন আমাদের মানের আছে, আপনি ওয়ার্ল্ড লেভেলে কিভাবে আছে আমি জানি না, কিন্তু এটা তো ঠিক যে আমাদেরও সেলিব্রিটি আছে। অবশ্যই আছে। তাহলে আপনি আমাকে বলেন, আপনি ও যে এত ড্রেসিং টেবিলের কথা, হ্যাঁ ড্রেসিং রুমের কথা বললো, আপনি বলেন আপনি আপনার কোন সেলিব্রিটিটাকে ওখানে দেখেছেন? আমি কোনো দেখিনি, আমাদের ওরকম নাই, আমাদের স্টাফটা সব বাইরেরই, যেটা বললো। আর বোর্ডের ডাইরেক্টররা ছিলেন, তারা ছিলেন, বাট সাবেক খেলোয়াড় বা সাবেক ক্যাপ্টেন বা কাউকে যে মেন্টর হিসেবে নিয়ে যাওয়া হয়েছে ওরকম আপনি কাউকে দেখেছেন? আপনি বলেন, আপনি তো দীর্ঘদিন ধরে বলেন। আমি তো ক্রিকেটের ওই তালিকার মধ্যে তো আপনিও আছেন। না আমি আছি কিনা সিচুয়েশনটা কি ছোট একটা সময় ছিল, একটা দেশকে দিয়ে বলি, হ্যাঁ ছোট্ট একটা দেশকে দিয়ে ধরেন আমি বাংলাদেশের লোকজনই নাই, আমাদের এক্সপার্টই নাই, আমরা খেলাই জানতাম না। শুধু আমি বলবো শ্রীলঙ্কার মতো দেশ দেখেন, যে দেশের লোক সংখ্যা কম, কিন্তু হয়তো তাদের মার্কেটিং এর জন্য তারা কোচ প্রডিউস করে, তারা ম্যানেজমেন্ট থেকে অ্যাডমিনের লোকজন প্রডিউস করে, তারা ম্যাচ রেফারি প্রডিউস করে, তারা আম্পায়ার প্রডিউস করে, কি নাই তাদের। আপনি শুধু ক্রিকেটের সাঙ্গাকারা জয়বর্ধন তারা তৈরি করে নাই, আপনি রঞ্জন মধুকালে, ধর্মসেনা, আমাদের বাংলাদেশের কিউরেটর, বাংলাদেশের কোচ, আপনি অস্ট্রেলিয়া যান, বিভিন্ন প্রভিন্সের কোচ আছে শ্রীলঙ্কান, তারা তাদেরকে সুযোগ দিয়েছে, মানে শ্রীলঙ্কার এই টিমে, শ্রীলঙ্কার ন্যাশনাল টিমে সুযোগ দিয়েছে। এই যে একটা মার্কেটিং, যখন তারা বিভিন্ন দেশ দেখছে যে এনারা এই টিমের সাথে ন্যাশনাল টিমের এই এক্সপিরিয়েন্সটা নিয়ে বিভিন্ন জায়গায় তারা কাজ করছে, তো এটা কি আমরা সুযোগ পাচ্ছি বাংলাদেশে? আচ্ছা, আমি আশা করব যে ক্রিকেট বোর্ডে এটা নিয়ে ভাবা দরকার, এই বিষয়গুলো নিয়ে, যেমন সেলিব্রিটির কথাটা আসছে, পাশাপাশি যারা যে বাইরে, যেমন ছোট্ট দেশ, তারা কিন্তু বিভিন্ন জায়গায় নিজের জায়গা করে নিচ্ছে, কিন্তু আমাদের আম্পায়ার তো দূরের কথা, অন্য কেউই এই জিনিসগুলোর মধ্যে ঢুকতে পারছে না। তবে আমার মনে হয় এবারের থেকে, ওয়ার্ল্ড কাপ থেকে আমাদের কর্মকর্তারা যারা গিয়েছিলেন তাদের অন্তত শিক্ষা হবে এটা, যে আমরা আগামীতে আমাদের বোর্ডের লোকজন, আমাদের এখান থেকে আমাদের ক্রিকেটের লোকজন যারা এক্সপার্টিস আছে, তারা বাইরে থেকে কোনো সম্মান বয়ে আনতে পারে কিনা, সেই ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে আসার জন্য। চমৎকার একটা দিনে আজকে ফাইনাল হয়েছে এবং চ্যাম্পিয়ন হয়ে গেছে অস্ট্রেলিয়া, আপনাদের আবারও আমি শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।